সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানাতে চাই, ইউনুস মোদি বৈঠক গুরুত্ব বাস্তবতা, অর্থাৎ বিমস্টেক সম্মেলনকে ঘিরে আসলে সকলের নজরটা সেদিকে ছিল। বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেখানে পারস্পরিক নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেটি আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য থাকবে। সেই সাথে আমেরিকার যে শুল্ক আরোপ হয়েছে বাংলাদেশের উপর, সেটিতে আমরা আলোচনা শুরু করব। এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ ইজাজ, স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। দর্শক, এছাড়া আমরা চেষ্টা করব ভারতীয় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীকে অনলাইনে যুক্ত করবার জন্য। তিনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বলে আমরা আশা করছি। এখন আসলে নানান প্রশ্ন তো আমাদের মধ্যে আছে যে বাংলাদেশের উপর আসলে প্রভাবটা কি পড়তে যাচ্ছে বা এটি কিভাবে মোকাবেলা করা উচিত। জি দেখুন, ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমার মনে সবচেয়ে বড় আমাদের বাংলাদেশে এই যাবৎকালীন যে সংকট আমরা সম্মুখীন হয়েছি। কেননা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা বোধহয় সবাই জানি যে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং ওখানে আগের বছর যদি আমরা দেখি খতিয়ান দেখে যে আমাদের প্রায় $8.4 বিলিয়ন রপ্তানি হয়েছে, এবং বেশিরভাগই হচ্ছে 95% হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এছাড়াও হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালস, আপনার কিছু টেক্সটাইলস, কিছু হচ্ছে লেদারের, এখানে চামড়াজাত জিনিস আমাদের পণ্য হয়। এবং যুক্তরাষ্ট্রের এখানে আমরা শুল্ক দিয়ে কিন্তু রপ্তানি করি। আমরা 15.7% হচ্ছে আপনার আরএমজির উপরে গড়ে আমরা দিই, এবং প্রায় $1 বিলিয়ন কিন্তু আমরা শুল্ক দিই। এবং ট্রাম্প এর যে উনি বলেছে লিবারেশন ডে, এই সময় যেটা করেছে যে উনি সমান্তরে শত্রু, মিত্র, বন্ধু সবাইকে কিন্তু উনি হচ্ছে এই শুল্কের এখানে করাঘাতে কিন্তু আহত করেছে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের উপর 20%, জাপান যে তার এত ঘনিষ্ঠ মিত্র তার উপর 24% বা 25%, সাউথ কোরিয়ার উপর 26% এখানে শুল্ক দিয়েছে। এমনকি তাইওয়ান, যার হচ্ছে একটা ক্লোজেস্ট অ্যালাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তার উপর দিয়েছে হচ্ছে আপনার 31 থেকে 33% মতো। এবং এমনকি ইসরায়েল, যাকে হচ্ছে যুক্তরাষ্ট্র কোনোদিন টাচ করে না, তাকেও 17% একটা শুল্ক দিয়েছে। সৌদি আরবিয়ার উপর 10%, এবং বাংলাদেশের উপর আমাদের এখানে যদি আসি 37%। ট্রাম্পের কথাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য ঘাটতি, যে ট্রেড ডেফিসিট আছে পণ্যের, আমরা যে গুডসের এখানে ডেফিসিট আছে, বেশিরভাগ জায়গায় এখানে বলছে যে ওনার ভাষ্য অনুযায়ী, এবং এটা উনি কিন্তু বিগত 30 বছর ধরে যখন উনি ব্যবসায়ী ছিলেন তখনও বলছেন যে যুক্তরাষ্ট্রের নেতারা, রাজনীতিবিদরা, ওরা হচ্ছে নেগোসিয়েশন করাতে মুন্সিয়ানা নেয়, এবং সারা বিশ্বের লোকরা বিশ্বায়নের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওরা যতটা রপ্তানি করার সুযোগ সুবিধা পায়, তাদের বাজারে হচ্ছে তাদের রপ্তানি করার সুযোগটা দেয় না। তো এর জন্য জাপান, চীন, ভারত সব জায়গায় বলেছে। উনি ভারতকেও ধুয়ে দিয়েছে, বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, কিন্তু হচ্ছে ট্যারিফের রাজা বলতে ভারত। কেন হচ্ছে উনি তথ্য হিসেবে দেখেছে ভারতে হচ্ছে $35 বিলিয়ন হচ্ছে সাথে ওদের ঘাটতি আছে। ঠিক তেমনি সেই আকারে আমাদের হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের সাথে $6.2 বিলিয়ন ঘাটতি আছে, আমাদের ট্রেড সারপ্লাস আছে। তার জন্য উনি আমার বলেছে যে যেহেতু বাংলাদেশে ওনাদের ক্যালকুলেশন, এটা ইউএস ট্রেডের এখানে বডি যে ক্যালকুলেশন, ওটা বলছে হচ্ছে 74% নাকি আমরা ট্যারিফ দিই। এখন 74% ট্যারিফ যেটা আমরা বলছি, কোথা থেকে ওনারা পেলো? এটা কি গড় ট্যারিফ, গড় শুল্ক, নাকি ম্যাক্সিমাম? হ্যাঁ, ওনার হিসাব অনুযায়ী। তো তার জন্য ওনার হচ্ছে ওর আধা ট্যারিফটা হচ্ছে উনি আমাদেরকে ইম্পোজ প্রত্যেকটা দেশে। তো আমাদের উপর পড়ে যাচ্ছে হচ্ছে বেসিক্যালি 37%, এবং এইটা কিন্তু আমাদের রপ্তানি বাজারে চরমভাবে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এটা জবে থেকে ডিক্রিটা করা হয়েছে, তার মানে আপনি জাহাজে যখন মনে করেন যে কনসাইনমেন্ট যে প্রোডাক্টগুলো যাচ্ছে, সেগুলো এই শুল্কের এখানে আওতাধীন হবে। এবং আমরা এখন আমাদেরকে এবং সাথে সাথে আমাদের নিয়ার কম্পিটিটর যারা ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এদের উপর 43%, 44%-এর মতো ট্যারিফ দেওয়া হয়েছে। এবং আমরা এখন মনে করছি যে ইউরোপিয়ান ইউনিয়ন বলুন বা হচ্ছে জাপান বলুন, ওরা হচ্ছে একটা হচ্ছে ট্রেড ওয়ারের দিকে যেতে চাচ্ছে। কিন্তু আবার উনি দরজা আবার খুলে রেখেছেন যে আমাদের সাথে নেগোসিয়েশন করো, আমাদেরকে হচ্ছে তোমাদের বাজারে এখানে প্রতিবন্ধকতা তুমি এখানে ইজ করে দাও, তাহলে হচ্ছে আমরা হয়তো ট্যারিফটা তোমাদের সাথে আলাপ আলোচনা করে করব। এবং যুক্তরাষ্ট্রের যে বিশ্ব বাজারে যে সিস্টেমটা করেছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যে বাণিজ্যের অবাধ বাণিজ্য হবে, সেটা যুক্তরাষ্ট্রে প্রতিস্থাপন করেছিল, এবং যুক্তরাষ্ট্রে হচ্ছে নিজের হাতে হচ্ছে ট্রাম্পের হাতে এটা
বিনিষ্ট করে দিল। এখন যুক্তরাষ্ট্রের সাথে প্রত্যেকটা দেশ, শত্রু হোক মিত্র হোক, তাদের বাজারে যদি বেচতে হয় জিনিসপত্র, যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্যকে ছাড় দিতে হবে, এবং যুক্তরাষ্ট্রের যেগুলো প্রতিরক্ষামূলক বা সিকিউরিটি যে ইস্যুসগুলো আছে তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রকে এর সাথে সহযোগিতা করতে হবে। আমি যদি পরে সুযোগ দেন আমি বলবো যেটা আমার হাইপোথেসিস, একটা কারণে যে আমার নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূসের যে মিটিংটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ট্যারিফের এটাও ছিল। তো এটার উপর সুযোগ দিলাম আমি বলবো এটার একটা প্রভাবের জন্যই সেই মিটিংটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। জনাব রাহিদ ইজাজ, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে এই মুহূর্তে ঢাকার অবস্থানটা কি হওয়া উচিত, যেহেতু যেমনটি জনাব পারভেজ করিম আব্বাসী বলছিলেন যে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেভাবেই আসলে দেখা উচিত। আচ্ছা, আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে স্ট্রেট একটা 3 তারিখ গার্ডিয়ান একটা রিপোর্ট ছেপেছিল, যে শিরোনামটা ছিল এরকম, নোওয়ে ইন অন আর্থ ইজ সেফ। ইভেন কি দেখুন, এক্সটার্নাল টেরিটরি নরফোক আইল্যান্ডের মতো রিমোট আইল্যান্ড যেখানে পেঙ্গুইনের বসবাস, সেই জায়গাগুলোর উপরে কিন্তু ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফের আওতার বাইরে যায়নি। তো এই যে রেসিপ্রোকাল ট্রেডের যে ট্যারিফের যে ইম্পোজিশনটা তিনি করলেন, এটা থেকে কেউ কিন্তু বাদ নেই। একটা কথা পারভেজ করিম আব্বাসী যেটা বললেন, নেগোসিয়েশনের জায়গাটা খোলা রাখা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে অ্যারাউন্ড 8 বিলিয়ন টু ওয়ে ট্রেড করি, আমরা কিন্তু ট্রেড সারপ্লাস বাংলাদেশের দিকে, এবং ট্রাম্প এত বেশি ইকোনমিক এবং অনেক যে বেশি যেটা বলেন ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে চলেন, ওনার স্ট্যাটাসের মধ্যে আপনার ব্যালেন্স শিট থাকে যে কোন দেশে যে দেশের সঙ্গে সম্পর্ক করবেন, এক্সপোর্ট কি ইম্পোর্ট কি। তো এই যখন যার মনোবৃত্তি এবং যার অ্যাপ্রোচ, তার সঙ্গে আপনি ডিল করতে হলে বিজনেস লেন্সে জিনিসটা দেখা দরকার। তো আমার কাছে মনে হয়েছে উনি যে উদ্বেগের কথা বলছেন, সে জায়গাতে আমি মনে করি কি আমাদের অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে। যেমন ধরুন, আমরা আর্জেন্টিনা থেকে সয়াবিন ইম্পোর্ট করি, কানাডা থেকে গম করি, কিংবা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো থেকে এনার্জি করি। তো এই জায়গাতে এই যে সয়াবিনের কথা বললাম, গমের কথা বললাম, এনার্জি বললাম, এনার্জিতে যদিও আমরা একটা এক্সিলেটর এনার্জির সাথে আমাদের ডিল হয়েছে, আর একটা বড় ডিল হয়েছে 2030 উৎপাদনে যাবে এলএনজি নিয়ে। তো এরকম আমরা যদি এই যে ট্রেড ডেফিসিটের বা ট্রেড গ্যাপটা যেটা নিয়ে ট্রাম্প নেগোশিয়েট করতে চায়, ওই জায়গায় বোধহয় আমি মনে করি কি আমাদের ভাবার সুযোগ আছে। আদার দেন ট্যারিফ, এই যে 37% ট্যারিফের কথা বলা হচ্ছে যে আমরা আমাদের বাজারটা আপনার ধরুন মেক্সিকো, ইন্ডিয়া তারা নিয়ে নিতে পারে, কিন্তু অন্যদিকে যদি বলি চায়না, ভিয়েতনামের সাথে যদি আমি তুলনা করি, বিশেষ করে চীনের কথা, এবং আমরা যা উৎপাদন করি তৈরি পোশাকের ক্ষেত্রে, এবং আমাদের যেই রেঞ্জের পণ্য আমরা করি, আমরা তো নিশ্চয়ই হাই এন্ডের প্রোডাক্ট করি না, প্রাইসের দিক থেকে আমরা লোয়ার এন্ডের করি। তো সেই জায়গায় আমি মনে করি কি এটা যে একটা একেবারেই ধস নামবে তা না, কারণ আমি এই জায়গাতে আপনি যদি বলেন ইকোনমি থেকে ধাক্কা লাগলে যে কেনাকাটার জায়গায় কিন্তু আমেরিকার বায়ারদের জন্য একটা স্ট্রেস তৈরি করে ফেলতে পারে। তো সেই জায়গাতে আমি যে কথাগুলো বললাম, ট্রেড ইমব্যালেন্সটা কমানোর বিষয়টা আমরা ভাবতে পারি। আদার দেন শুরুতে কথা হচ্ছিল আমরা ট্যারিফ, তাদের যে ট্যারিফটা দেই সেটা কমাবো কিনা। ধরা যাক সার্ভিস সেক্টর এখানে হয়নি, ম্যাটলাইফ কিংবা ফেসবুক, ম্যাটার যে ইনকাম, তাদের উল্লেখযোগ্য মার্কেট কিন্তু বাংলাদেশ। তো ওই সার্ভিস সেক্টরে তারা কিন্তু হিউজ আর্ন করে, ওইটার একটা হিসাব কিন্তু আমি মনে করি আমরা তাদের কাছে তুলতে পারি। তো সেই জায়গাতে এইভাবে জিনিসগুলো রিব্যালেন্স করার আছে। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি কি আমরা কোনো কিছু হলেই খুব তাড়াতাড়ি প্যানিকড হয়ে যায় এবং ইমিডিয়েটলি এক ধরনের রিঅ্যাক্টিভ অ্যাকশানে চলে যায়। ধরা যাক আমি প্রাসঙ্গিকভাবে বলবো, ট্রাম্প আসার সাথে সাথে ইউএসএইডের সব রকমের অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে দিলেন, সাসপেন্ড করলেন। এখন কথা হচ্ছে পুরো ইউএসএইডকে গুটিয়ে ফেলবেন কিনা। এবং ইউএসএইডের এই সাসপেনশনের কারণে আমরা জানি বাংলাদেশে তাদের অপারেশনাল, বিশেষ করে হেলথ সেক্টরে বিরাট ধাক্কা লেগেছে। রোহিঙ্গা শিবিরে যেই ফুড রেশন WFP যেটা দিত, তার 80% প্লাস মাইনাস হচ্ছে আমেরিকানরা দেয়। এবং ইমিডিয়েটলি কি হলো, গত মাসে সিদ্ধান্ত হয়েছিল রোহিঙ্গাদের যে পার ডলার পার মান্থ $6.5 ছিল, সেটা $6 নেমে আসবে। সব কিছু বন্ধ। হঠাৎ করে আমরা দেখলাম এই বন্ধের মধ্যে, কাটছাটের মধ্যে আমেরিকানরা, বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন করে $73 মিলিয়ন বরাদ্দ তারা দিয়েছে, বিশেষ করে রোহিঙ্গাদের জন্য। অর্থাৎ এই বছর আপনাকে চিন্তা করতে হচ্ছে না। তো সেই জায়গাতে আমি মনে করি কি সবাই তার ইকোনমিক বিষয়টা দেখে, স্ট্র্যাটেজির বিষয়টা দেখে, তার ফুটপ্রিন্টের বিষয়টা দেখে। কারণ এই যে কক্সবাজারে বিশেষ করে বাংলাদেশ আজকে রোহিঙ্গা সংকট নিয়ে যে বিরাট একটা বোঝা চেপে আছে, মানবিক সহায়তায় গত 8 বছর ধরে ইন্টারন্যাশনালি যে ফান্ডটা এসছে তার মেজর পোর্শন কিন্তু আমেরিকায় দিয়ে দেয়। আমরা এটা কিন্তু ভুললে আমাদের চলবে না। তো সেই জায়গায় আমেরিকান যদি আমি স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে দেখি, সে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটাকে বিবেচনায় নিয়েছে। যদিও ট্রাম্পের মতো নেতা
সেই ইকোনমি ড্রিভেন, ট্রেড ড্রিভেন। তো কাজে এই জায়গাতে আমি মনে করি কি আমাদের অবশ্যই সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু সেটা যেন ওভার রিঅ্যাক্টিভ না হয়। আমরা যেন আশপাশের নানান বিষয়গুলোকে বিবেচনা রাখি। আমি যে কথাগুলো বললাম, হয়তো আমরা মিডল ইস্ট থেকে এনার্জি সোর্স অতটা শিফট করতে পারবো না এখন, সেটা আর্জেন্টিনা, কানাডা সহ অন্যান্য দেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় করে আমি ট্রেড ডেফিসিটটা কমাতে পারি কিনা, অ্যাডজাস্ট করতে পারি কিনা, সেটা নিয়ে বোধহয় আমার ভাবার সুযোগ আছে। সেটি নিয়ে ভাবার কথা আপনি বলছেন। পারভেজ করিম আব্বাসী, যেমনটি বলছিলাম যে আজকের সিদ্ধান্ত অনুযায়ী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজে কথা বলবেন প্রধান উপদেষ্টা, এটি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রেস সচিব বলেছেন এর আগে যে রপ্তানি এতে আসলে কমবে না বরং বাড়বে। সেটা আসলে আপনার ব্যাখ্যাটা কি হতে পারে, মানে কিভাবে সেটা? অত্যন্ত আশাবাদী। আমি আশা করি যে ওনার অপটিমিজম যাতে জাস্টিফিকেশন হয়। মানে এখন যেটা যদি বলেন স্ট্র্যাটেজিক দিক থেকে আসলে আমাদের, আপনার কাছে কি মনে হয় যে কোনটা ফলো করা উচিত? যেমন চায়না ভিয়েতনামের একটা স্ট্র্যাটেজি থাকবে, চায়না এবং ভিয়েতনামের আলাদা আলাদা স্ট্র্যাটেজি। চায়নার সাথে হচ্ছে এটা স্ট্রেট আউট ট্রেড ওয়ার। চায়নাও তেমন হচ্ছে টার্গেট করেছে, হচ্ছে ওরা হচ্ছে 23% থেকে 30% ট্যারিফ ওরা ইম্পোজ করেছে। ট্রাম্পের হচ্ছে ইলেকটোরাল বেসগুলো, যেসব জিনিসগুলো হচ্ছে চায়না থেকে রপ্তানি করা হয়, মানে চায়না থেকে আমদানি করা হয় যুক্ত এবং ট্রাম্পের সাপোর্টার, ওই সব স্টেটে ওরা স্পেসিফিকভাবে করেছে। ভিয়েতনামের উপর এত বেশি কেন দিয়েছে? কেন ভিয়েতনাম করেছিল চায়না +1। অনেক চীনা হচ্ছে কোম্পানি হচ্ছে ভিয়েতনামে রিরাউট করে ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রে এখানে ওরা ওরা রপ্তানি করতো, তার জন্য হচ্ছে এখানে আমেরিকান শুল্কটা অ্যাভয়েড করার জন্য। আমাদের জন্য যেটা এখানে আপনি যদি বলেন, যুক্তরাষ্ট্রের কিন্তু এখানে হচ্ছে মাল্টিপল, উনি যেটা বললেন এটা ট্রাম্প তো নিজেই বলে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি, ইজ অ্যান এপিটোম অফ দিস অ্যান্ড হি বিলিভস ইন দ্য আর্ট অফ দ্য ডিল। ওর বই আছে যে ডিল মেকিং। এখন ডিপ্লোম্যাটিক কনভেনশনে বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মগুলোকে উনি তোয়াক্কা করেন না। এখন ওনার সাথে কি করতে হবে, যতটুকু যৌক্তিকভাবে আমরা হচ্ছে যে আমাদের ছাড় দিতে পারবো ততটুকু দিব। এখন আমরা অলরেডি কিন্তু হচ্ছে আমরা যুক্তরাষ্ট্র থেকে প্রচুর কটন কিন্তু আমরা আমদানি করি। যুক্তরাষ্ট্রকে আমরা বোধহয় 5ম বৃহত্তম হচ্ছে কটন আমদানিকারী, $1 বিলিয়ন মতো কটন আমদানি করি। এবং জেনেটিক্যালি মডিফাইড কটনের উপর যে রেস্ট্রিকশন ছিল সেটা আমরা উঠিয়ে দিয়েছি, কিন্তু আবার কিছু সমস্যা আছে। যুক্তরাষ্ট্র বা ল্যাটিন আমেরিকা থেকে আমরা যে কটন আমদানি করে এখানে আসতে 35 থেকে 50 দিন লাগে আমাদের এখানে, একদম এখানে পোর্ট থেকে শেষ করতে। ভারত থেকে যদিও আমাদের উপর কটনের ডিপেন্ডেন্স কমে গেছে, ওখান থেকে আসতে কিন্তু লাগে হচ্ছে 3 দিন। তো এটা কিন্তু খরচের একটা বিষয় আছে। আর আমরা বলছি যে হ্যাঁ আমরা বলবো যে তোমাদের কাছে আমরা অনেক কটন আমদানি করি, তার সাথে সাথে হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস এখানে তোমরা ছাড়টা দাও। কিন্তু ট্রাম্পের এখানে হচ্ছে তার মূল মন্ত্র হচ্ছে যে আমরা ট্যারিফ থেকে এখানে হচ্ছে টাকাটা আমাদের যে জেনারেট হবে ওটা যে জব ক্রিয়েশন হবে এবং আমাদের কলকারখানা আবার পুনর্স্থাপন হবে। তো ট্রাম্পকে এখন আমাদের কোন কোন জিনিসে আমরা এখানে ইন্টারেস্ট করতে পারি হচ্ছে যে ট্রাম্প এখন বেচতে চাই হচ্ছে অ্যাডভান্স মেশিনারি, ট্রাম্প বেচতে চাই হচ্ছে ওয়েপন্স, ট্রাম্প বেচতে চাই হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ইনফরমেশন বা আইটি রিলেটেড জিনিসপত্রের যে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বেচতে চায়। ওইসব জিনিসে আমাদেরকে এখনো বিনিয়োগ করতে হবে। এখন আমাদের ইকোনমিক ক্যাপাসিটি আছে নাকি না, এটাও এক বিষয়। এবং 2, আরেকটা জিনিস হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু ট্রাম্প কিন্তু বলে দিয়েছে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষদের মূল্যস্ফীতি এবং হচ্ছে অর্থনৈতিক মন্দার ঝুঁকিটা নিতে হবে। কেন উনি কিন্তু তেলের উপর, এই গাড়ির উপর, সব কিছুর উপর কিন্তু শুল্ক দিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে যদি আমরা এখানে রিরাউট করে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে যেতে চাই, এখানে আমাদের তো অলরেডি প্রেজেন্স আছে। কিন্তু বিপদ হচ্ছে চায়না এবং ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের বাজারে ট্যারিফ বেশি থাকে, ওরা তখন ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে তখন বেশি বেচার চেষ্টা করবে, জাপানে বেশি বেচার চেষ্টা করবে। এবং আমাদের কিন্তু গভর্নমেন্টের কিন্তু আগের মতো অর্থনৈতিক অবস্থাটা নেই যে এরকম প্রণোদনা দিতে পারবে। অলরেডি কিন্তু জাপান থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওদের যে বড় বড় কোম্পানিগুলো আছে রপ্তানি নির্ভরশীল, তাদের কিন্তু প্রণোদনা দিচ্ছে। তা আমরা প্রণোদনা কতটুকু দিতে পারবো এটাও তো হচ্ছে একটা বিষয়, অর্থনীতি যে ভঙ্গুর অবস্থা। এবং IMF এর সাথে কিন্তু আমরা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামে আছি। জুনে আমাদের একটা বড় একটা ট্রান্স রিলিজ হবে। তো অনেকগুলো কারণ একসাথে আছে। আশা করব যে আমরা নেগোসিয়েশন করব। আমার একটা ভালো জিনিস লেগেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে ইমিডিয়েটলি আমার মনে হয় যে ডক্টর ইউনূস এখন বোধহয় অলরেডি একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছেন, এটাকে এটা আলাপ করছে। এটা হচ্ছে যে এটা লট অফ প্রায়োরিটি দিয়ে করা উচিত। বাট ট্রাম্প যে ট্যারিফ অ্যানাউন্স করবে এটা কিন্তু বহুত আগে থেকে এটা কিন্তু আন্দাজ করা যাচ্ছিল। সো আমাদের আরও প্রোঅ্যাক্টিভভাবে নানানভাবে রাউট করতে হবে। এবং আরেকটি জিনিস বললে হবে না, যেহেতু ভারতের উপর 26% ট্যারিফ দেওয়া আছে,
ভারত কিন্তু এই যুক্তরাষ্ট্রের যে আমাদের বাজারটা আমরা হারাতে পারি, ভিয়েতনাম না নিলেও, ক্যাম্বোডিয়া না নিলেও ভারত কিন্তু এখানে আরো সম্প্রসারণ করার একটা সুযোগ আছে। এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জি, জনাব রাহিদ ইজাজ, এই প্রসঙ্গটি নিয়ে ফিরি। গতকাল তো আসলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হলো, এটি তো রাজনৈতিক দিক থেকে চিন্তা করলে বা আমরা যদি কূটনৈতিক দিক থেকেও চিন্তা করি, সকলের নজর তো সেদিকেই ছিল। বিশেষ করে একেবারে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে যে টানাপোড়েনটা তৈরি করা হয়েছে, নজরটা ছিল যে এই সম্পর্কের উন্নতি হবে কিনা। আপনি পুরো বৈঠকটিকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে উন্নতি বা টানাপোড়েন হচ্ছে, আমি বলবো কি খুব রিয়েলিস্টিকলি বলা উচিত যে চরম টানাপোড়েন। ইনফ্যাক্ট 5 আগস্টের পরে যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপটা যেখানে এসে দাঁড়িয়েছে বা থমকে গেছে, এমন সংকট আমার মনে হয় হিস্ট্রিতে কখনো কেউ দেখেনি। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং শেখ হাসিনা দিল্লি চলে গেলেন, এরপর থেকেই ধরেন 15 বছর ধরে ঢাকা দিল্লির যে রিলেশনশিপের ডিনামিক্স, ওটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবং ওই চেঞ্জের সঙ্গে সঙ্গে যে 15 বছর যেভাবে সম্পর্ক চলেছিল, সেখানে দলকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক যে সম্পর্ক বা লেনাদেনা, সেটি এখন বড় ধাক্কা। তো খুব সঙ্গত কারণে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনা সেখানে গেছেন, গিয়ে তিনি শুধু গিয়ে থেমেই থাকেন নাই, তার মেগাফোন ডিপ্লোমেসি চলছে, সেখানে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন, বাংলাদেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছেন। এটা যেমন একটা দিক আছে। অন্যদিকে হলো, আমরা ইতিমধ্যেই জানি যে জুলাই আগস্টে নৃশংসতার জন্য যে মানবতা বিরোধী অপরাধে বিচার কাজ শুরু হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তার এক্সট্রাডিশন, এগুলো একটা দিক আছে। এবং আমাকে যদি বলেন যে ঘুরে ফিরে ঢাকা দিল্লি রিলেশনশিপের এই ক্রাইসিস, তার সেন্টারে আছেন কিন্তু শেখ হাসিনা, এটা বলাই বাহুল্য। অন্যদিকে 5 আগস্টের পর থেকেই কিন্তু আমরা দেখছি ভারতের দিক থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে বড় করে উপজীব্য করা হয়েছে। প্রফেসর ইউনূস যখন নিউ ইয়র্কে যান, আমরা দেখেছি সেখানে কালো পতাকা দেখা হয়েছে, বিক্ষোভ হয়েছে। তার বড় অংশই কিন্তু বাংলাদেশের জনগণ ছিল না, এটা ডিয়াসপোরা ইন্ডিয়ান ছিল। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এরপর আমরা যেটা দেখেছি খুব অবাক করে, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু প্রচুর মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ছড়িয়েছে, যে সংখ্যালঘু নির্যাতন, পুরনো ছবি, পুরনো ঘটনা, পুরনো ভিডিও, এগুলোও কিন্তু থেমে থাকেনি। এবং যেটা প্রফেসর ইউনূস সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যখন এসেছিলেন, তখন সেই ইফতারে তার সহায়তা চেয়েছেন, কি করা যায় এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। অর্থাৎ এই এমন যে টানাপোড়েনের মধ্যে কি সব কিছু বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ভিসা বন্ধ হয়ে গেছে প্রায়। যাতায়াত, যেহেতু ভিসা না থাকলে বাসে ট্রেনে যোগাযোগ, সেটা সীমিত হয়ে গেছে। এবং সীমিত হওয়াতে আমরা বেড়ানো, চিকিৎসা, নানান কিছুর উপর যে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি, সেটাতে একটা বড় করে ধাক্কা লেগেছে। কিন্তু তারপরেও ধরেন নিউ ইয়র্কে একবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দেখা হয়েছে। গত মার্চে আরেক দফা দেখা হলো মাসকাটে। ডিসেম্বরে বিক্রম মিশ্রে এসছেন, বিজিবি বিএসএফে মিটিং হয়েছে, জয়েন্ট রিভার কমিশনের মিটিং হয়েছে। মিটিং কিছু কিছু হচ্ছে, কিছু সাসপেন্ড হচ্ছে। তো বড় একটা ইস্যু ছিল, যেমন নিউ ইয়র্কের মিটিংয়ের সময়, জিএর সময় একটা চেষ্টা ছিল যে দুই নেতা আলোচনায় বসেন কিনা, বিশেষ করে টপ লেভেল যদি বসেন, পলিটিক্যাল একটা সিগন্যাল পেলে কিছুটা সম্পর্কে গতি আসা, স্বাভাবিক সংকট কাটা। তো সেই দিক থেকে ব্যাংককের মিটিংটাকে আমি তাৎপর্যপূর্ণই দেখি। যেটা 15-20 মিনিট হওয়ার কথা ছিল, পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, প্রেস রিলিজে, সেটা প্রায় 40 মিনিট। তো মোরলেস মিটিং হয়েছে। এটাকে আমি একটা ইতিবাচক দিক দেখি এভাবে, যে মিটিংয়ে বসে তারা তাদের যে উদ্বেগের, এই চ্যালেঞ্জের কথাগুলো বললাম, এই চ্যালেঞ্জের কথাগুলো নতুন করে আবার সামনে তুলেছেন। তারা সম্পর্কের ভবিষ্যতের কথা বলেছেন, জনগণ কেন্দ্রিক সম্পর্কের কথা বলেছেন। আবার কিছু কিছু ইস্যুতে দেখা গেছে, যেমন ধরেন শেখ হাসিনার এক্সট্রাডিশনের ইস্যুটা বাংলাদেশ বলেছে, কিন্তু ভারত কিন্তু সেটাতে নীরবতা পালন করেছে বা চুপ থেকেছে। আবার মাইনরিটি রিপ্রেশন, তাদের সিকিউরিটি নিয়ে যখন বলেছেন, প্রফেসর ইউনূস সেটা কাউন্টার করেছেন, বলেছেন জুলাই আগস্টের ঘটনা সবটাই কিন্তু মাইনরিটি হিসেবে নয়, তখন যে আন্দোলন অভ্যুত্থান ছিল, সে আন্দোলন অভ্যুত্থানের পরম্পরায় হয়েছে, কিন্তু তার মানে কি সংখ্যালঘু নির্যাতন হয়নি, এবার তাদের নিরাপত্তার ঘাটতি ছিল? ব্যাপারটা তা না। বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা হয়েছে, সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু ওটাকে উপযোগ্য করে অ্যাজ ইফ সম্পর্ক সবটাই যেন এই বিষয়টা। এখন আপনি যখন মাইনরিটি রিপ্রেশন বা তাদের সেফটি সিকিউরিটি বলেন, হোয়াটস অ্যাবাউট ইন্ডিয়া, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আমি শুধু মুসলমান নয়, সংখ্যালঘু ক্রিশ্চান আছে, আদার ব্যাকওয়ার্ড কাস্ট আছে, আমি যদি বলি সেভেন সিস্টার্সে যেই অন্যান্য সম্প্রদায়গুলো আছে, তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ভারত
রাষ্ট্র হিসেবে বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সে কতটা দায়িত্ব পালন করছে, সংখ্যালঘু মানুষ হিসেবে ভারতের বিজেপির নেতৃত্ব কতটা তার দায়িত্ব পালন করছে, সেটা যখন বাংলাদেশ নিয়ে বলছেন সেটা তাদেরও দেখা উচিত বলে আমি মনে করি। তো মোটা দাগে মিটিংটা হয়েছে, এটাকে আমি একটা পজিটিভ সাইন মনে করি। অ্যাট দ্য সেম টাইম মিটিংয়ে বসে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে পারস্পরিক একটা দায়িত্ববোধ বা দায়বোধ তৈরি হবে যে আমরা এই কথাগুলো বলেছিলাম, তাহলে লেটস ডু সামথিং টু মুভ আহেড, টু ইজ দ্য রিলেশনশিপ, টু ইজ দ্য টেনশন। এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে এই যে চরম টানাপোড়েনের মধ্যে যে দুই শীর্ষ নেতা বসলেন, বসে যে কথাগুলো বললেন, এই কথার প্রেক্ষিতে তারা সামনের দিনগুলোতে যে পদক্ষেপ নেয় তার উপরেই নির্ভর করছে যে সম্পর্কের গতিমুখটা কোন দিকে এগোবে। অসংখ্য ধন্যবাদ জনাব রাহিদ ইজাজ। যেমনটি বলছেন জনাব পারভেজ করিম, আপনার কাছে আসলে এই বৈঠকটা কতটা গুরুত্ব বহন করে? ভারতের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্কের কথা, একটা গঠনমূলক সম্পর্কের কথা। জনাব রাহিদ ইজাজ যেমনটি বলছিলেন যে অস্বস্তির মূল কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। আপনার কি মনে হয় এই যে এটি সমাধান হতে পারে কিনা এই বৈঠকের মাধ্যমে? তারকে নিয়ে তো আসলে নানা ধরনের সিদ্ধান্তের বিষয় আছে। বক্তব্য মানে জর্জরিত করা, পাল্টাপাল্টি বক্তব্য দায়িত্বশীল জায়গাগুলো থেকে বাংলাদেশের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে সেটি বন্ধের কথা বলেছেন নরেন্দ্র মোদী। বর্তমান প্রেক্ষাপটে সেটি সম্ভব কিনা? জি, আমি ওখান থেকে আমি আলোচনার সূত্রপাতটা করার আগে আমি টেনে নিয়ে আসি রাহিলের কথা থেকেই এখানে বলে আপনার প্রশ্নের উত্তরটাও দিই। এই ভারতের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে সামনাসামনি যে প্রথম মিটিং বিমস্টেকের মানে সাইডলাইনে হোক, আমি বলবো যে দিস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। এটা একটা ভালো একটা পদক্ষেপ। কেননা ভারত, আমরা কিন্তু আমাদের এখান থেকে বলাই হচ্ছিল যে বাংলাদেশে এখানে টিম এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে এখানে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস মিট করতে যাচ্ছে, কিন্তু ভারতের সাথে ওখান থেকে কিন্তু কোনো কিছু ওরা সিদ্ধান্ত জানায় না। অলমোস্ট প্রায় লাস্ট সেকেন্ডে এটা করা হয়েছে এবং অনেকটা হচ্ছে আমি এই জন্য আমি কনটেক্সটে দিচ্ছি যে ট্রাম্পের ট্যারিফ ডিক্লারেশনের সাথে সাথেই মানে কাকতালীয়ভাবে কিন্তু মিটিংটা এখানে মানে খুব কাছাকাছি হয়ে গেছে। এবং দেখুন এই ট্যারিফের, আমি শুধু ট্যারিফ দিতে সব কিছু বোঝানো যাবে না, যে এই ট্যারিফের এই শুল্ক ঘাতে যে এখানে যেটা পড়েছে, যেহেতু ওদের ভারতেরও যে বিশাল বড় এখানে একটা ব্যবসা আছে যুক্তরাষ্ট্রের সাথে এবং ওদের এখানে 26% শতকরা ট্যারিফ কম না কিন্তু, আর 37% শতকরা বাংলাদেশের উপর যে ট্যারিফ এটাও কম না। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু বড় বাণিজ্য আছে। চীন, আপনার ভারত এবং যুক্তরাষ্ট্র, এরা তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যবসার এখানে আমি বলবো ব্যবসার এখানে সঙ্গী যেটা বলবো। তো এখন ইফ ইউ লুক এট ইট 2024 অগস্টের পর থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক টানপোড়েন চলছে। তবু ভারত থেকে কিন্তু আমরা $9 বিলিয়ন আমদানি করেছি এবং $1.56 বিলিয়ন রপ্তানি করেছি। তো সুতরাং অ্যামাউন্টটা কিন্তু থেমে যায় নাই। আর ভারতের সাথে যেটা আমরা দেখলাম, যদি ভারত এবং বাংলাদেশ দুটো দেশেরই টোনটা একটু টোনালিটিটা চেঞ্জ হয়েছে। যেমন আমি বলি যে অগস্টের 5-এর পর অফকোর্স আমি একদম একমত ওনার সাথে, ভারতের সাথে সাথে চীনও ছিল, রাশিয়াও ছিল, যারা হচ্ছে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে গেছিল তাদের ন্যাশনাল ইন্টারেস্টে। চীন এবং রাশিয়া কিন্তু রিঅ্যাডজাস্ট, সব ইউরোপিয়ান কান্ট্রিজও ছিল, আমরা কার কথা কাকে ভুলবো, সো কল্ড অনেক ডেমোক্রেটিক কান্ট্রিজও ছিল, বলে তো লাভ নেই। এখন কিন্তু কথাটা আমি যদি এখানে বলি যে ঠিক আছে ওরা বলবো আমাদের জাতীয় স্বার্থে করেছে, কিন্তু চীন এবং রাশিয়া কিন্তু সুন্দর মতো ওরা ডিসএনগেজ করে গেছে, নতুন সরকারের সাথে করেছে। চীন তো হচ্ছে বিএনপির ডিপ্লোম্যাটদের সাথে বা পলিটিশিয়ানদেরকে ডেকে নিয়ে গেছে চীনে, জামাতের নিয়ে গেছে, ছাত্র নেতাদের সাথে নিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে। এবং এই সাম্প্রতিককালে ডক্টর ইউনূসের বেসরকারি যে সফর, যে আনঅফিশিয়াল ভিজিট, শি জিনপিংয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো চীন কিন্তু ভেরি, আমি বলবো নিম্বলনেস ডিপ্লোমেসি, কিন্তু ভারতে এই গর্তমি ধরে গেছে। দেখা গেল যে ওরা, আমি প্রথম থেকে বলছিলাম ভারতীয় মিডিয়ার সাথে যে ইন্টারভিউর সাথে এখানে যতগুলো, যে এখানে যে ভারতকে ডিসাইড করতে হবে এখানে কি বাংলাদেশে 17 কোটি লোকের সাথে বন্ধুত্ব করবে, না একটি রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব করবে, না একটা পরিবারের সাথে বন্ধুত্ব করবে। ওরা কিন্তু বারবার বলছিল আমরা একটা টেম্পোরারি একটা গভর্নমেন্টের সাথে আমরা মিট করব না, আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে মিট করব। তাহলে এই যে যদিও বা বিমস্টেকের সাইডলাইনে মিট করলো, তাহলে ভারত হচ্ছে স্ট্যান্স থেকে একটু সরে আসছে, বাস্তবতা চলে আসছে। এবং দেখুন এখন কিন্তু
আপনি যদি ভারতের মিডিয়া অনুযায়ী আমরা ধরেন আছে তর্কের খাতিরে বললাম, আমরা আমাদের কথাটা আমরা হয়তো বা একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলবো, কিন্তু ভারতের মিডিয়াতে যদি আমরা কোট করে দেখি, কারণ ওরা তো বাংলাদেশের প্রশংসা করার কোনো আমি অবকাশ দেখি না, তো ওরা কিন্তু বলেছে যে প্রাইম মিনিস্টার মোদি বলেছে যে আমরা কোনো একটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছি না। এতকাল কিন্তু শেখ হাসিনার জন্য বা ওনার সরকারের জন্য বা এখানে আওয়ামী লীগের জন্য কিন্তু একটা সহানুভূতি কিন্তু বিশেষ এখানে ওদের ভারতীয় মিডিয়া বা ভারতীয় কূটনীতিবিদদের কাছে আমরা শুনতে পেতাম। তো এখন আমরা যেটা দেখছি বলছে হচ্ছে আমরা বাংলাদেশের জনগণের সাথে আমরা এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। দ্যাটস এ বিগ প্লাস। এটা কিন্তু কথার টোনালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এক, দুই, ওরা বলছে কি উই ওয়ান্ট এ পিসফুল ডেমোক্রেটিক স্টেবল অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। তিনটে জিনিস প্রোগ্রেসিভ হয় এখন। ভারতও প্রোগ্রেসিভ হোক, আমার তো কোনো আপত্তি নেই, প্রোগ্রেসিভ হলে পুরো দক্ষিণ এশিয়া হোক। এবং এর জন্য আমি একটা কথা বলবো যে ইনক্লুসিভ কথাটা বাদ দিয়ে আপনি যদি বলেন ডেমোক্রেটিক, খুব ভালো কথা। 2014 সালে যে সুজাতা সিংকে ওরা পাঠিয়েছিল এবং যখন বলেছে একতরফা নির্বাচন আওয়ামী লীগের করছে, এখান থেকে যদি ভারত সরে আসে তো আমাদের খুব খুশি। আর মাইনরিটি রাইটের ব্যাপারে যদি এখানে হয়, আপনি এখনো কিন্তু দেখেন ভারতে কিন্তু ওয়াকফ বিল বলে যেটা আছে, মুসলিম যেখানে যে সব যেখানে এই দানের সম্পত্তিগুলো সরকার ডিরেক্টলি নিয়ে যাবে, এটার জন্য এখানে পুরো জায়গায় এখানে উত্তাল হচ্ছে। তো পুরো দক্ষিণ এশিয়াতে কিন্তু মাইনরিটিদের উপর রেকর্ডটা ভালো না। কিন্তু আমি যেটা বলবো যে দুই পক্ষের যে আদান প্রদান হয়েছে কথাবার্তা নিয়ে, এটা অনেক স্টেপ। আমাদের সঙ্গে এই মুহূর্তে গৌতম দাহারি যুক্ত আছেন, তিনি ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। দাদা স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার জন্য আমরা আসলে অপেক্ষা করছিলাম, বাংলাদেশের দিক থেকে আসলে বৈঠকটিকে কিভাবে দেখা হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু আপনাদের দিকে অর্থাৎ ভারতের দিক থেকে কিভাবে দেখা হচ্ছে সেটা নিয়েও একটু জানতে চাইবো। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে নিকটতম প্রতিবেশী এবং সেক্ষেত্রে কোনো কারণেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকুক, এটা উভয়ের পক্ষেই কাম্য নয়। ফলে আমি বলবো যে প্রথম সাক্ষাতে যেটুকু হয়েছে তাতে একটা বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এখানে কোনো ফরমালি তো কোনো আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি। বাংলাদেশ পক্ষ থেকে তাদের উদ্বেগের বিষয়গুলো অবহিত করিয়েছেন এবং ভারতের পক্ষ থেকেও তাদের উদ্বেগের বিষয়গুলিকে অবহিত করিয়েছেন প্রধান উপদেষ্টাকে। এই যে প্রথম একটা যোগাযোগ তৈরি হলো, যোগাযোগের ভিত্তিতে ভবিষ্যতের আলোচনার পথ খোলার একটা সম্ভাবনা থাকে, যদি না মাঝপথে অন্য কেউ এটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করেন। মানে আমি বলতে চাইছি এই কারণে, কিছুক্ষণ আগে ভারত সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতিটা সমস্ত সংবাদ মাধ্যম গণমাধ্যমে আগামীকাল প্রকাশিত হবে। সেটা হচ্ছে যে কিছু কিছু আপনাদের ওখানকার কোনো ক্ষমতায় আছেন এমন কিছু ব্যক্তি যাদের জুরিসডিকশন নেই দ্বিপাক্ষিক বা কূটনৈতিক বিষয়ে কথা বলার, তারা মন্তব্য করছেন এবং মন্তব্যগুলো তারা বাংলাদেশের পক্ষেই করছেন। সেটা করতেই পারেন, সেটা অস্বাভাবিক কিছু, কিন্তু তাতে অনেক কিছু ভারত সরকার জানিয়েছে, সেগুলো অনেকগুলো অসত্য কথা তিনি বলছেন। ফলে আমি বলছি এই বিষয়গুলোকে, যেটা গতকাল আলোচনা হয়েছিল, যে যদি আমরা রেটরিক গুলোকে অ্যাভয়েড করতে পারি, এই যে ক্রমাগত ঢাকার রাজপথে শুনছিলাম যে দিল্লি নয় দিল্লি নয় ঢাকা ঢাকা, বা ভারতের পক্ষ থেকেও কোনো কোনো গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী একটা প্রচার হয়েছে, এই বৈঠকের ফলে সেটা প্রশমিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি অন্য কেউ, আমি আবারও বলছি, সতর্কীকরণ একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় না যে কোনো বিষয়, ডিসক্লেমার, সেটা বলছি, যদি কেউ এটা বিগড়ে না দেন, বা বিগড়ে দেওয়ার কোনো উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, যদি বিগড়ে না দেন তাহলে এটা একটা, আমি বলবো, প্রথম পদক্ষেপ শুরু হলো। এবং এটাকে আমি এই মুহূর্তে কোনো কোয়ালিফাই করতে চাই না যে এটা ইতিবাচক ইত্যাদি, কারণ ভারত সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে এই বৈঠকটাকে বাংলাদেশ যেভাবে কোয়ালিফাই করেছে, ভারত সরকার সেভাবে কোয়ালিফাই করে। তারা কতগুলো ফ্যাক্টস বলেছেন যে তারা কি বলেছে, বা বাংলাদেশ অনেকগুলো ইস্যুই তো এখানে প্রাধান্য পেয়েছে, অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে। একবার রোহিঙ্গা ইস্যু থেকে, ভিসা সংক্রান্ত জটিলতা থেকে, সাবেক প্রধানমন্ত্রীর বিচার প্রক্রিয়া থেকে, সেই বিষয়গুলোতে কি পজিটিভ কোনো কিছু আশা করা যেতে পারে? আপনার কাছে কি মনে হয়? কোন বিষয়টা বলছেন আপনি? কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়? শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার সহায়তা থেকে শুরু করে, এটা যেটা এই ব্যাপারে কোনো পজিটিভ কোনো উত্তর দেওয়া হয়নি বলেই বলা হয়েছে আমাদের। তার কারণ হচ্ছে যে এটা ঠিক বৈঠকে বলার মধ্যে বিষয়টা কিন্তু এর একটা আইনগত দিক আছে, অর্থাৎ আইনি প্রক্রিয়া আছে। কাউকে এক্সট্রাডিশন করতে গেলে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে করতে হয়, তার কতগুলো পদ্ধতি আছে।
সেই পদ্ধতিটা বাংলাদেশ আগে সম্পূর্ণ করুক, সেটাই হয়তো বলা হয়েছে। আরেকটি বিষয় একটু জানার আছে, আরেকটি বিষয় একটু জানি, সেটা হচ্ছে সেভেন সিস্টার্সের যে বিষয়টা ভারতের কাছে মানে বারবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যকে ঘিরে, সেটা নিয়ে এখন ভারতের আসলে অবস্থানটা কি, বা সেখানকার আমাদের বক্তব্য ছড়াছড়ি। প্রথম কথা আমি বলবো যে প্রফেসর ইউনূস যে বিমস্টেক সম্মেলনে যোগ দিলেন, সেই বিমস্টেকের গোষ্ঠীটাই হলো চীন পাকিস্তান বাদে। চীন পাকিস্তানের কোনো ভূমিকা এখানে নেই, এবং তিনি সেখানে যে সহমতি হয়েছে তাতে তিনি সহমত পোষণ করেছেন যে ভারত মহাসাগর বা মহাসাগর এগুলো এই 7টি দেশই হচ্ছে তার মালিক, কোন একটি দেশ নয়। তো তার যে কানেক্টিভিটি হয়েছে, যে কানেক্টিভিটিটা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার হবে। বিমস্টেকের অর্থ হচ্ছে দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার কানেক্টিভিটি। সেটা কিন্তু প্রফেসর ইউনূস এই সম্মেলনে উপস্থিত থাকাতে এবং তার যে চার্টার, যেটা তিনি সম্মতি দিয়েছেন, যে সম্মতির ভিত্তিতে তিনি আগামী দিনে পৌরোহিত্য করবেন আগামী 2 বছরের জন্য, যে কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন, কি কি একটা রোড ম্যাপ দিয়েছেন, তো বাংলাদেশের সহযোগিতাই সেগুলোর বাস্তবায়িত হবে। ফলে সেখানে সেভেন সিস্টারের প্রসঙ্গটা যেটা এসছিল, সেটা আমার মনে হয় এখানে আর বিশেষ গুরুত্ব পাচ্ছে না। এই কারণেই এখন বাংলাদেশ পৌরোহিত্য সভাপতি হিসেবে তার দায়িত্ব কি করে উত্তর পূর্বাঞ্চলের, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাকি জায়গায় কানেক্টিভিটি তৈরি করা, তাকে একটা স্ট্যান্ড নিতে হবে। একটু রোহিঙ্গা ইস্যু নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, এমন একটা সংবাদ কিন্তু আমরা সহসায় কিন্তু আসলে দেখতে পাচ্ছি। বিশেষ করে এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে আসলে কি মিয়ানমার ফেরত নেবে নাকি কোনো ছল চাতুরি চলছে, আর এটিকে কতটা গুরুত্ব দেখা দরকার। দেখুন, বিজ্ঞাপন বিরতির মাঝখানে আমি যেটা বলছিলাম, আমরা দুজন আলাপ করছিলাম, এই সংকটের অনেক আগে থেকেই তো রিপোর্টার হিসেবে মাঠে কাজ করে আসছি এবং কভার করছি আরও লম্বা সময় ধরে। তখন থেকে বলছিলাম, ইভেন আমাকে যদি বলেন আমি আমার কাজগুলো মনে করতে পারি, আমি 2007 অগাস্টে ঢল আসলো, নভেম্বরে খুব তড়িঘড়ি করে আমরা করলাম তখনকার পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিল, এবং তখনও বলি আজকেও খুব ক্যাটাগরিক্যালি বলি, এটা চীনের একটা প্রেশার ছিল। এবং যখন প্রায় 14 বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার নিয়ে স্পেশাল সেশন হবে, ঠিক তার 10-12 সপ্তাহ আগে এমন কোনো চাপ বাংলাদেশে ছিল না যে মিয়ানমারের সাথে একটা হুটহাট করে চুক্তি করতে হবে। এবং আলটিমেটলি দেখুন, চুক্তির ফলাফল কিন্তু একেবারেই শূন্য। একটা রোহিঙ্গাকে আমরা ওই চুক্তির আওতায় ফেরত পাঠাতে পারিনি। কাজেই ওই জায়গা থেকে ফিরে আসি, আমি যদি ভুল না করি, আমার হাতে সময় খুবই কম। এই 8 লাখ থেকে আপনি 1,80,000 ক্লিয়ার করেছি বা করেনি। প্রথম কথা হচ্ছে, আপনি কি রোহিঙ্গাদেরকে 80s এবং 90s যেভাবে ফেরত পাঠিয়েছেন শুধু দুটো সরকার কথা বলে, সেটি কি পাঠানো সম্ভব নয়। আপনারা আমার হাতে যে ডিভাইসটা আছে, এটা রোহিঙ্গাদের মধ্যেও আছে। এই মুহূর্তে ভাষাঞ্চলে কি হচ্ছে, রাখাইনে কি হচ্ছে, তাদের লাইফ ফিট তাদের হাতে চলে আসে। তো এই যখন অবস্থা, রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি কি এখন আছে? সেনা অভ্যুত্থানের পর এই মুহূর্তে আরাকান আর্মি বলে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা রাখাইনে স্বায়ত্তশাসন চায়, তারা এখন নিয়ন্ত্রণ করছে। তো সেই জায়গাতে তো রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা এই মুহূর্তে নেই। তো সেখানে 1,80,000 রোহিঙ্গা এলিজিবল ফর গো ব্যাক টু দেয়ার প্লেস অফ অরিজিন, এটা আমার কাছে খুব বড় একটা ইস্যু না। আপনার কাছ থেকে একটু ছোট করে বলি। এক, আমরা জানি যে হচ্ছে যে মিয়ানমারে এবং থাইল্যান্ডে প্রচণ্ড বড় একটা ভূমিকম্প হয়েছে, এবং এই প্রথমবার হচ্ছে মিয়ানমার অনেক বছর যে সামরিক জান্তা চালিত তাৎমারা, ওরা হচ্ছে আন্তর্জাতিক সহায়তার জন্য ওরা অ্যাপিল করেছে, আকুতি জানিয়েছে। এটা তার মানে হচ্ছে অবস্থাটা খুবই খারাপ, একই অর্থনৈতিক চাপ ছিল। তো তার জন্য ওরা কিন্তু এখন রিলিফ এবং ইকোনমিক অ্যাসিস্ট্যান্সের জন্য চায়। তো এটা একটা প্লয় হতে পারে। এক, দুই, যেটা উনি বললেন, আর আমিও বলছিলাম, নর্থ রাখাইন স্টেটের হচ্ছে 85% হচ্ছে আরাকান আর্মির হাতে। যেই সম্পত্তির উপর আমার মালিকানাই নাই, সেটার উপর যদি আমি কমিটমেন্টও দিই, 1,80,000 কেন, আমি যদি 8 লাখ রোহিঙ্গা এখানে ওদেরকে যদি ফেরত আনার জন্য আমি রিপ্যাট্রিয়েশনের কথা দিই, আমার তো কোনো পজিশন নাই, আমার তো এবিলিটি নেই আমার কথাটাকে ডেলিভার করার। আমাদের তখন যেতে হবে আরাকান আর্মির সাথে, এবং আরাকান আর্মির উপর চাপ দেওয়ার জন্য একমাত্র যারা ইন্টারমিডিয়েটই, চীনের এখানে কি ভূমিকা পালন করবে। এবং 3 নম্বর জিনিসটা হচ্ছে যে মিয়ানমার সরকার এখন হয়তো বা হতে পারে যে আপাতত ওরা হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে, তারপর আবার 3-4 মাস পর আবার নতুন একটা বড় মিলিটারি অফেন্সিভের জন্য শোনা যাচ্ছে যে ওরা হচ্ছে নেপিডিতে আবার ব্যবস্থা করছে। এটার জন্য হয়তো ওরা দেয়ার বাইং টাইম। তো এবং মিয়ানমার সরকারের সাথে আমাদের বহুবার আমরা দেখেছি, ওরা আমাদের কথা দিয়ে আমাদের এখানে হচ্ছে, বা আমরা ভারত বা চীনের বা রাশিয়ার এখানে
আমরা এখানে আশ্বাস পেয়ে আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু ডিউপড হয়েছি। একদম, এবং এই তালিকাটাও তো আসলে কয়েক বছর পর, যেটা আরো আগে আসার কথা ছিল সেটা আসলো। আমাদের অপটিমিস্টিক হতে হবে, কিন্তু আমাদেরকে আবার রিয়েলিস্টিকও হতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব পারভেজ করিম আব্বাসী, ধন্যবাদ জনাব রাহিদ ইজাজ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।